This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছোটরা অনেক সময় বড় শিক্ষা দেয়, জানেন তো? ওই যে প্রশ্নটা 16 আনা থেকে যদি 16 আনা যায়, হিসেবটা কষে দেখো দাঁড়াও কোথায়। এরকম একটা শিক্ষামূলক প্রশ্ন শোনার পর ঠিক করেছি কি জানেন তো, আজ একটু হিসেব করব। ওই যা যা আছে আর কি, মানে যোগ বিয়োগ গুণ ভাগ ওগুলো সব একটু করে ঠোরে দেখবো। কারণ কখনো কখনো হাতে কি থাকে বা হাতে কি আছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, নিজেদের সেটা বুঝে নেওয়া দরকার। তবে আপাতত আমার হাতে যেটা আছে সেটা খানিকক্ষণ পর আমার হাতে থাকবে না, মানে আপনাদের হাতে চলে যাবে। আপনাদের সামনে সেগুলো তুলে ধরবো, মানে যেটা আমার ছিল যেটা আপনার হয়ে যাবে, সেটা ওই ভাগাভাগির একটা বিষয়, কিন্তু সেটা একটা সিসিটিভি ফুটেজ যেটা আপনাদের সাথে ভাগ করে নেবো আমি। মানে ক্লোজ সার্কিট ক্যামেরায় ওঠা ছবিটা, যে ছবিটা বলছে উত্তর দিনাজপুরের বিডিও অফিসে দেদার টাকা পয়সা ভাগাভাগি হয়েছে। দেখুন, আয়কর দপ্তরের নিয়ম হচ্ছে একসঙ্গে 2 লক্ষ টাকার বেশি কেউ নগদ নিতে পারে না। আর যদি কেউ অনুদান হিসেবে কেউ কাউকে টাকা দেন, তাহলে যিনি টাকা দিচ্ছেন তিনি নগদে 2000 টাকার বেশি নিতে পারেন না। এবার আর্থিক লেনদেনের ক্ষেত্রে এগুলো তো সরকারি নিয়ম। সরকারি অফিসে বসে যারা টাকা দিয়েছেন এবং নিয়েছেন, তারা এই ভিডিওটার সামনে আসার পর দুটো কথা বলছেন। এক, এই ভিডিও নাকি বছর 3 পুরনো, মানে পুরনো হলে টাকা লেনদেনটা নিয়ে আলাদা করে কথা না বললেও চলে। আর 2, ওই বান্ডিল টাকা নাকি কালী পুজোর হাত খরচাও বলতে পারেন আর কি। ঘটনা হচ্ছে যে দেখুন, করণদিঘি ব্লকে প্রত্যেক বছরই খুব ধুমধাম করে কালী পুজো হয়। 2023 সালে কালী পুজোর সময় করণদিঘির এক ঠিকাদার নাকি ব্যাগে করে টাকা নিয়ে এসেছিলেন বিডিও অফিসের ওই মিটিং হলে। সেই টাকা পূর্ত কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির সহসভাপতি এবং পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী এবং এক ইঞ্জিনিয়ারের সামনে রেখেছিলেন। 3 বছরের পুরনো ভিডিও, সে তো বুঝলাম, কিন্তু প্রশ্ন হচ্ছে এটা নিয়ে আমাদের তো মাথা ব্যথা করার কোনো কারণ ছিল না। 3 বছর আগে কি হয়েছে না হয়েছে হঠাৎ মাথা ঘামাতে গেলাম কেন? আর কেনই বা ভিডিওটা আপনাদের সাথে ভাগাভাগি করলাম? ওই ওখানে যেরকম ভাগাভাগি হচ্ছিল সেরকম আর কি করলাম। তার কারণ ভোটের আগে তো এই ভিডিওটা হঠাৎ করে ভাইরাল হয়ে গেছে। এবার কে করলো বলুন তো? এই প্রশ্নটা যদি ওঠে বারবার, তাহলে তো খতিয়ে দেখার দরকার। এবং সবথেকে মজার ব্যাপার কি জানেন, 3 বছরের তো আপনিও জানেন আমিও জানি এখন, কিন্তু যারা এটাকে সামনে আসার পর নিজেদের মধ্যে চাপানুতর শুরু করে দিয়েছে, তারা কি জানে? নাকি জানলেও আপাতত চাপানুতর মানে কেউ বলছে পাল্টা দিচ্ছি, ব্যাপারটা খুব এনজয় করছে, উপভোগ করছে বলে ওরা 3 বছরের পুরো এটা ভুলতে বসেছে। সোজা কথা, কংগ্রেস আর বিজেপি তারা তো সমস্বরে বলতে শুরু করেছে যে ওই টাকার রং নাকি কালো, কারণ ওই টাকা নাকি দুর্নীতির টাকা। এবার দুর্নীতি যদি নাও হয়, পুজোর টাকা ব্লক অফিসে বসে ভাগাভাগি করাটা কোন সা নিয়ম বলুন তো? তাহলে তো বিতর্ক একটা দানা বাঁধার পক্ষে সেটা যথেষ্ট হয়ে যায়। সরকারি অফিসে টাকা ভাগের ছবি যে দুর্ভাগ্যের মতো ওই তৃণমূল কংগ্রেস আর রাজ্য সরকারকে তাড়া করতে পারে, এটা কি ওই করণদিঘির তৃণমূল নেতারা বোঝেননি? কথায় বলে না, দেখবেন ওই ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এবার সেটাই হয়েছে বোধহয়, জানেন তো। সেটা হয়, ভাবাভাবিটা ওই করার আগে হয়নি বলেই হয়তো বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে ফের একটা টাকার বান্ডিলের প্রসঙ্গ এসে পৌঁছেছে, আর টাকার ভাগাভাগিটা গুরুত্ব পেয়ে গেছে যথারীতি। টেবিলের ওপর জমছে বান্ডিল নোট। সেই টেবিল ঘিরে বসে 5 জন, একজন টাকা রাখছেন, বাকি 4 জনের সামনে। এই ভাইরাল ভিডিও উত্তর দিনাজপুরের করণদিঘির বিডিও অফিসে।
অভিযোগ, সেখানে বসেই নাকি চলেছে নগদ টাকার ভাগ বাটোয়ারা। টেবিল ঘিরে বসে করণদিঘির তৃণমূল নেতা ও পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী মহসিন আজম, সহসভাপতি খগেন্দ্রনাথ দাস, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মকসেদুর হক এবং সরকারি ইঞ্জিনিয়ার হরেন মণ্ডল। যিনি টাকা বের করছেন তিনি এক ঠিকাদার, নাম জৈনুদ্দিন। দলীয় শৃঙ্খলা মেনেই চলছে, কারণ হচ্ছে তাদের দলের নির্দেশ আছে 75% আর 25%। এখন বিডিও অফিসগুলো, থানাগুলো হয়ে গেছে কি, সেখানে তৃণমূলে কাটমানির পয়সা ভাগ বাটোয়ারা একটা খুব সুন্দর সুরক্ষিত জায়গা তৈরি হয়ে গিয়েছে। এটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয় কি তারা যা টাকা ভাগ বাটোয়ারা হচ্ছে বা যে সেটা তৃণমূলের একটা চরিত্রে পরিণত হয়েছে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই বলেন কি 75-25 এর ভাগ করে খেতে বলছেন। এই কাটমানির যে পরম্পরা চালু হয়েছে এগুলো তারই প্রতিফলন। বিরোধীরা বরাবরই অভিযোগ তোলে সরকারি কাজে কাটমানি নেয় তৃণমূল। বিডিও অফিসে কি কাটমানি দিতেই বান্ডিল বের করেছিলেন ঠিকাদার? বিরোধীদের অভিযোগ প্রসঙ্গে কি বলছেন ওই ঠিকাদার এবং তৃণমূল নেতারা? 2023-এ আমাদের প্রত্যেক বছরই বড় একটা কালী পূজা হয় বড়কে, ওটা দেখতে ছিল এই জৈনুদ্দিন দা, ইঞ্জিনিয়ার সাহেবদের অফিসারদের যে চাঁদা কালেকশন করেছিল ওটা নিয়ে হিসাবে পঠিয়েছিলাম। এটা 2023-এ আমরা করণদিঘি পঞ্চায়েত সমিতি পূজার জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম। সেটা আমরা কিছু কালেকশন করেছি। আমি কন্ট্রাক্টরের কাছ থেকে কিছু কালেকশন করেছি, কিছু পঞ্চায়েত সমিতি থেকে কালেকশন হয়েছে, অফিস স্টাফ থেকে। আমরা সেটা কালেকশন করে আমাদের আয় ব্যয় নিয়ে আমরা পঞ্চায়েত সমিতিতে বসে হিসাব কিতাব করেছিলাম। পঞ্চায়েত সমিতির সহসভাপতি থেকে শুরু করে ঠিকাদার বলছেন এই ছবি নাকি 2023 সালের কালী পুজোর টাকার হিসেব নিকেশের। যাই হোক না কেন, ভোটের আগে টাকার বাটোয়ারা দেখে বিরোধীরা তো হাতে দুর্নীতির অভিযোগ তোলার সুযোগ পেয়ে গেছে। দেখুন, কথায় বলে ভাগের মা নাকি গঙ্গা পায় না, কিন্তু ভাগাভাগির টাকা যে ঠিকঠাক জায়গায় পৌঁছে যায় সেটা তো বোঝাই যাচ্ছে। এই টাকা ভাগের মতো আরেকটা জায়গার কথা, আরেকটা ভাগাভাগির কথা কিন্তু এই মুহূর্তে খুব চলছে, জানেন তো। একই রকমভাবে ভাইরাল ব্যাপারটা, এই বামেদের যে ভোটটা পড়ে আছে, যেটা ভোট বাক্সে এখনও ওই বামেদের নামের পাশে সেটা চিহ্নিত হয়, সেই ভোটটাকেও কি ওই কালনেমির লঙ্কা ভাগের মতো ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করছে বিজেপি আর তৃণমূল। দেখে মনে হচ্ছে, জানেন তো, যে ওই ভোটটা তারা যে ভাগাভাগি করে নিতে চাইছে সেটা কিন্তু বিজেপি এবং তৃণমূল নেতাদের কথায় পরিষ্কার। গত কয়েকদিন ধরে আপনাদের বলছিলাম যে তারা দুটো দলই চেষ্টা করছে এবং বলেও দিচ্ছে নিজের মতো করে, যেভাবে বিজেপি বলছে বারবার যে বামেদের উচিত তাদেরই ভোটটা দেওয়া, অর্থাৎ অতীতে বাম ভোট রামে যাওয়ার সুফল পেয়ে তারা হয়তো সেই পুরনো অভিজ্ঞতাটাই ফিরিয়ে আনার চেষ্টা করছে। আর তৃণমূল তারা বলছে না, তারা করছে। এবং এক্ষেত্রে দুটো দলই একটা যুদ্ধর থিওরি, কৌশল, সেটা কিন্তু মেনে চলছে, জানেন তো। ওই চীনা সমর বিশারদ, আপনারা যারা রেগুলার আমার এই না বললেই না এটা দেখেন, তাকে এতদিনে চিড়ে গেছেন। সঞ্জু ভদ্রলোক লিখেছিলেন যুদ্ধের কথা তার ওই আর্ট অফ ওয়ার বইতে, কিন্তু সেগুলো কি অদ্ভুতভাবে আমাদের এই রাজনৈতিক যুদ্ধের থিওরিতেও একই রকম প্রাসঙ্গিক হয়ে উঠছে। হ্যাঁ, সেখানে তিনি বলেছিলেন প্রবলতম প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করতে নামলে সবার আগে নিজেদের ধৈর্য ধরতে হবে আর প্রতিপক্ষের ধৈর্যের পরীক্ষা নিতে হবে। ক্রমাগত তাকে উত্ত্যক্ত করে যেতে হবে যাতে সে কোনো না একটা সময় ভুল করে ফেলে। আর যে মুহূর্তে ভুল করবে সেই দুর্বলতার জায়গাটায় বারবার আঘাত হানতে হবে। যত শক্তিশালী প্রতিপক্ষই হোক না কেন, ওই দুর্বল জায়গায় বারবার আঘাত করলে কেঁপে যাবেই। এ কথা শুনে অনেকেই বলতে পারেন যে রাজ্যে বামেদের শক্তি কোথায়, তারা তো শূন্য। ঠিক, কিন্তু এটাও তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে বাম ভাবাপন্ন মানুষ এইটা কিন্তু রাজ্যে খুব কম নেই। হয়তো তারা এখন অন্যান্য কোনো দলকে ভোট দিচ্ছে, কিন্তু এই সঙ্গে এটাও ঘটনা, সময় সুযোগ পেলে তারা যে ফের বামেদের ভোট দেবেন না এরকম গ্যারান্টি নেই। সেই সম্ভাবনাটা এবং যারা সেই রকম মানসিকতার, তাদের সেই জায়গার থেকেই নিজের দিকে টেনে আনা, এটাই তো এই মুহূর্তে দুটো দলেরই লক্ষ্য। এবং সত্যি কথা বলতে কি, এই লক্ষ্যে পৌঁছতে বামেদেরই তো ব্যবহার করার টার্গেট করেছে এই দুটো দল।
দেখুন কোন জায়গাটা আঘাত করা হচ্ছে, দুর্বলতার জায়গা কোনটা। ঘটনাচক্রে বামেদের এই মুহূর্তে দুর্বলতার জায়গা সেটাই যেটা তাদের শক্তির জায়গা বলে কয়েকদিন ধরে পরিগণিত হচ্ছিল, অর্থাৎ তাদের নবীন নেতাকুল, যারা এমন একটা সময় বামপন্থার ওই পতাকার তলায় এসে দাঁড়িয়েছিল, সিপিআইএমের মতো দল করছিল, যখন তাদের পাওয়ার খুব একটা কিছু ছিল না, কিন্তু ফলে আদর্শ, নীতি নৈতিকতা এই সমস্ত কথাগুলো রাজনীতিতে থাকছিল। এবার এই কথাগুলো রাজনীতিতে থাকাটা সেটা আবার বাকি সব দলের জন্য মাঝে মধ্যে অস্বস্তির কারণ হয়ে ওঠে। এটা বেসিক্যালি রাজনীতি কিন্তু চায় না যে এই রকম শব্দগুলো রাজনীতিতে থাকুক, থাকলে সেটা রাজনৈতিক নেতাদের পক্ষে একটা বাধ্যবাধকতার জায়গা হয়েছে, এটা সারাক্ষণ বাধ্য ঠেকে। সেগুলো না থাকলে বেশ খোলা মনে হাত পা ছড়িয়ে নিজেদের কাজকর্মগুলো করা যায়। এবার সব শেয়ালের একরা এটা করার জন্য অন্যরকম রা ধরা শেয়ালটাকেও একই রকম রাতে ফেরানোটা খুব জরুরি ছিল। সেটাই কি করার চেষ্টা শুরু হয়ে গেল, এবং শুরু কেন বলি, এই মুহূর্তে তো সেটা মোটামুটি সাফল্যের জায়গায় পৌঁছে গেছে। বামেরা ওই নিজেদের শক্তি যেটাকে মনে করছিল সেটাই তার ফলে তাদের এখন দুর্বলতম জায়গায় পরিণত হয়ে গেছে। যে নবীন প্রজন্মকে সামনে এনে লড়াইয়ের মুখ করে ভোটের লড়াইয়ে শূন্যের উপরে উঠতে চাইছিল সিপিআইএম, তাদের সেই নবীন প্রজন্মকে নিয়েই তো একটা পরিষ্কার সংশয় তৈরি হয়ে গেছে। দেখুন সিপিআইএমের অল্প বয়সী নেতা নেত্রীদের মধ্যে কে দল ছাড়বেন, কতজন দল ছাড়বেন, সেটা নিয়ে তো এখন সব থেকে বেশি আলোচনা হচ্ছে। ভাবুন দুদিন পরে ভোট, কে কোথায় কোন কেন্দ্রে দাঁড়াবেন, এই রকম আলোচনাটা বেশি হওয়া উচিত ছিল, কিন্তু তার বদলে সবাই কী করছেন, ওখান থেকে কে আসবেন, তাকে কোন সিটে দাঁড় করানো হবে, মোটামুটি নিজেদের মধ্যে ভাগঝোঁক প্রায় শেষ। একটু সোশ্যাল মিডিয়ায় যদি আপনারা চোখ রাখেন, এটা শুনলে আবার বামপন্থীরা খুব রেগে যাবেন, নেতারা তারা বলবেন যে আরে সোশ্যাল মিডিয়া মানে কি, ওটা কি আমাদের রাজ্য কমিটি নাকি যে ওখানে যা লেখা হচ্ছে সেটাই শেষ কথা? অবশ্যই নয়, কিন্তু এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। সোশ্যাল মিডিয়াটা এখন জনমানসের একটা প্রতিফলনও বটে। সেখানেই যদি সারাক্ষণ ওই কোন কোন বাম নেতা দল ছাড়ছেন, কোথায় কোথায় তারা দাঁড়াচ্ছেন, কবে কোন জায়গায় তারা তৃণমূলের পতাকা হাতে নিচ্ছেন, এই আলোচনাগুলো থাকে, তাহলে জনমানসে সেটা বিশ্বাসের পর্যায়ে পৌঁছে যেতে কতক্ষণ লাগবে? তারা যতই অন্যরকম বলুক না কেন আর ধামাচাপা দেওয়ার চেষ্টা করুক না কেন, এই মুহূর্তে এই বিভ্রান্তি, এই ধোঁয়াশা, এই আলোচনাটা যত ছড়াবে এবং যত এই তরুণ প্রজন্মের অন্য জায়গায় যাওয়ার বিষয়টাই মানুষ বিশ্বাস করে নিয়ে আলোচনা করতে শুরু করবে, তার মধ্যে তো বামেদের এবার ওই 4% নিয়ে যেটুকুনি যা সংশয় তৈরি হওয়ার সেটা হয়ে যাবে। দেখুন দশমীর দিন যেরকম বাজনা বাজে না, ঢাকের বলে ওঠে ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন, ঠিক একইভাবে এই তরুণ নেতা নেত্রীরা কজন আর কতক্ষণ সিপিআইএমে থাকবেন সেই বাজনা তো বাজিয়ে চলেছে তৃণমূল। আর দেখুন তার সঙ্গে খানিকটা ধর্তাই দেওয়ার মতো যেরকমভাবে ওই কাঁসর ঘণ্টা বাজায়, ঠিক সেরকম করে বিজেপি নেতারাও ক্রমাগত বলতে থাকছেন যে দেখুন বামপন্থীরা জানেন যে তাদের ভোটটা নষ্ট হতে চলেছে, তার বদলে তাদের বিজেপিকে ভোট দেওয়া উচিত। ভাগছোক। এবং এক্ষেত্রে প্রতিকুর রহমান তো একটা মাত্র মুখ। শাসক দল প্রচার করছে যে প্রতীকের মতো অনেক মুখী নাকি বামপন্থার ওই জার্সি ছেড়ে তাদের মা মাটি মানুষের জার্সি পরতে এক পায়ে খাড়া হয়ে দাঁড়িয়ে রয়েছে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তিনি বলেছেন সিপিআইএম এর সংগঠনে প্রতীকের প্রতি সমর্থন নাকি ক্রমশ বাড়ছে, মানে নেতৃত্বের প্রতি প্রতিকূলের বিক্ষোভ সিপিআইএমের দাবানলের মতো ছড়িয়ে পড়ছে বলে তৃণমূল কংগ্রেস দাবি করছে। এবার এই দাবিটা যদি সত্যি হয় তাহলে বুঝতে হবে যে নবীন নেতাদের লাইফ জ্যাকেট পরে বাংলার গণতন্ত্রে বামেরা যে ভেসে থাকার চেষ্টা করছিল সেই লাইফ জ্যাকেটটা তাদের গা থেকে খুলে নেওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। আর যদি সেটা ঠিক নাও হয় তাহলেও ধরতে হবে যে ওই কথাগুলো বলার সুযোগ কিন্তু
এই তরুণ নেতৃত্ব বা সিনিয়র নেতৃত্ব দুদল মিলেই তৃণমূল বা বিজেপিকে সুযোগ করে দিয়েছেন বলেন। সম্পাদ এবং তাদের কিছু পেয়ারের লোককে নিয়ে, যাদের সঙ্গে তৃণমূল স্তরের কোনো সম্পর্ক নেই, আছে শুধু মিডিয়া, সোশ্যাল মিডিয়ায়, তাদের তোল্লা মেরে বড় বড় কথা বলবে, লোককে অপমান করবে। সিপিএম দলটার ভেতরে যে কোনো গণতন্ত্র নেই, একটা গোষ্ঠীবাজ দল। নতুন প্রজন্মের কিছু ফেরেববাজকে সামনে দু একজনকে বসিয়েছে আর বাকিদের সরিয়ে রেখেছে। ওদের কেন খারাপ লাগবে না? এই যে এখন সিপিএমের যে সংসার, এই সংসার কি ভারতীয় ক্রিকেট দলের একসময় সেই গ্রেগ চ্যাপেলের সংসারের কথা মনে পড়ে যাচ্ছে? খবরে যা শুনেছি, সৌরভ গাঙ্গুলিকে বাদ দেওয়া হয়েছিল অন্যায়ভাবে, আরও অনেককে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছিল। ওখানে একটা রাহুল দ্রাবিড় ইয়েসম্যান হয়েছিলেন, এখানে অনেক রাহুল দ্রাবিড় আছে, গ্রে চ্যাপেল একজনই আছে। তবে জেলাগুলোতে আরও নানা রকম, মানে বিভিন্ন জেলাতে বিভিন্ন গ্রে চ্যাপেল আছে। তবে আবার দুর্ভাগ্য হলেও সত্যি, এটা আশার আলো দেখাচ্ছে, প্রতিকুর রহমানরাও ভর্তি। একটা প্রতিকুর রহমান তো প্রকাশ্য মুখ খুলেছে, তার মিডিয়া হাইপ পেয়েছে, বাট প্রতিদিন অসংখ্য প্রতিকুর রহমানরা তলায়, নিচে, ব্রাঞ্চে, ইউনিটে, লোকালে কাজ করছে, প্রশ্ন করছে। প্রতিকূল ওদের প্রতিকূল পরিস্থিতিতে ফেলেছে, এমনিই শূন্য। তারপর এখন প্রতিকূল হচ্ছে এত খারাপ জায়গার ফোড়া, সোজা হয়ে বসতেও পারছে না, চলতেও পারছে না, যেতেও পারছে না, এরকম একটা অবস্থা। তারপর গোদের ওপর বিস্ফোরক, কিছু কিছু সংবাদ মাধ্যমে শোনা যাচ্ছে তৃণমূলে চলে যাবে। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। প্রতিকূল দাবি করছেন তিনি আপাতত বিদ্রোহের বিউগেলটা একা বাজিয়েছেন, কিন্তু একা দাঁড়িয়ে থাকলেও তার আশেপাশে নাকি আরও আস্তে আস্তে বিভিন্ন ভিড় জমতে শুরু করেছে। সিপিআইএমের ভেতরে অনেকেই নাকি সেই বিউগেলে ফু দিতে তৈরি। শুনে মনে হচ্ছে না সুরে সুর মিলতে শুরু করেছে? কুণাল ঘোষ যেখানে থামলেন, প্রতিকূলের কথা শুনে মনে হচ্ছে না তিনি সেখান থেকেই শুরু করলেন? মিলে সুর মেরা তুমহারার মতো তৃণমূলের নেতাদের সঙ্গে প্রতিকূলের সুর যে সত্যিই মিলতে চলেছে, সেটা তৃণমূলের ওই কাউন্সিলর অরূপ চক্রবর্তী তিনিও কি দাবি করছেন। অরূপ চক্রবর্তী তো সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে সেটা বুঝতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিকে তাকিয়ে থাকতে হবে। তিনি বেশ ব্যাপারটা ভাবগম্ভীর একটা আদর্শ কেন্দ্রিক জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, একটা গ্ল্যামারাস জায়গা, মাতৃভাষা দিবস। আসলে গোটা ব্যাপারটার সঙ্গে মাতৃভাষা দিবসের মানে মাতৃভাষা আন্দোলনের কোনো বিশেষ সম্পর্ক নেই। ঘটনাচক্রে এখন অবধি যেটা শোনা যাচ্ছে, প্রতিকূলের ওই দল বদলটা সেটা সম্পন্ন হবে 21 তারিখে। এবং দেখুন, সেইটাই তিনি আরও বেশি স্পষ্ট করেছেন সেলিম আর হুমায়ুনের কথা বলে। মোহাম্মদ সেলিম আর হুমায়ুন কবিরের বৈঠক ঘিরেই তো ওই সিপিআইএমে এখন যে নবীন বিদ্রোহটা শুরু হয়েছে, সেটা ওইখান থেকেই তো নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে হুমায়ুন কবিরের মতো 70-30-এর হিসেব কষা একজন নেতার সঙ্গে বামপন্থী আদর্শে বিশ্বাসী সিপিআইএমের রাজ্য সম্পাদক সেলিম বৈঠক করতে পারেন কিনা, এই প্রশ্নটাই তো তুলেছিলেন প্রতিকুল রহমান। প্রতিকুল আজকে ওই TV9 বাংলাকে বলেছেন তার মনে যে প্রশ্নগুলো তৈরি হয়েছিল, বামপন্থী হিসেবে তার যে পদ্ধতিগত বিষয়টা নিয়ে আপত্তি ছিল, সেই পদ্ধতির বিষয়ে তিনি দলের ভেতরেই আলোচনা চেয়েছিলেন। আর সেই আলোচনা চাওয়ার জন্যই নাকি তাকে কোণঠাসা করা হচ্ছে। তিনি বাধ্য হয়েছেন সিপিআইএম ছাড়তে। গত লোকসভা ভোটে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওই ডায়মন্ড হারবারে যিনি বামেদের প্রার্থী হয়েছিলেন, তিনি বলছেন যে ভোটের পর থেকেই নাকি তাকে দলের ভেতর ক্রমশ কোণঠাসা করে দেওয়া হয়েছে। কারণ সেটাও তিনি ব্যাখ্যা করে দিয়েছেন, কারণ তিনি নাকি ধামা ধরা হতে চাননি। এবার কার ধামা ধরবেন, হ্যাঁ কে এরকম ভারী ধামা নিয়ে চলছেন, সেটার জন্য একটা বিভ্রান্তি বা একটা ধোঁয়াশা বা হেঁয়ালি থাকতে পারত। রাজনৈতিক নেতারা এটা করেন, কিন্তু প্রতিকূল মনে হচ্ছে আপাতত যে রাজনৈতিক যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছেন, সেখানে তিনি এইরকম কোনো রকম ধোঁয়াশা রাখার একদম পক্ষপাতী না। হয়তো সেটা নতুন দলে যাওয়ার আগে নিজের পারানির কড়ি জোগাড় করার মতোই একটা ব্যাপার। সেই জন্যই তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন মোহাম্মদ সেলিম নাকি নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতেই দলীয় স্বার্থকে বিসর্জন দিচ্ছেন। এবং এক্ষেত্রে প্রতিকূলের মতে মোহাম্মদ সেলিম নাকি গব্বর সিং। ভাবা যায়, মোহাম্মদ সেলিম কি জানতেন যে হুমায়ুন কবিরের সাথে
কতগুলো বৈঠক সেটা বলতে পারবো না, দেখুন, কারণ সেটা নিয়ে একটা বৈঠক নিয়ে এত হইচই হয়েছে। আর আমার এখানে এসে সাক্ষাৎকার দিতে গিয়ে হুমায়ুন কবির আরও অনেকগুলো বৈঠকের ইঙ্গিত দিয়ে চলে গেছেন, কিন্তু ওই কার্ডসি মেনটেন করে তিনি কোন কোন হোটেলে তিনি বৈঠক করেছেন বলেছেন এদের ব্যক্তিগত বৈঠক তো সেগুলো বলবেন না, তিনি যা বলার ওখান থেকে মোহাম্মদ সেলিমই বলবেন, কিন্তু তিনি শুধু জানিয়ে দিচ্ছেন যে ওই কোন কোন হোটেলে তাদের বৈঠকটা হচ্ছিল। এরকম নীতি মেনে চলা লোকের সাথে বৈঠক করার মজা আছে, সেটা নিশ্চয়ই মোহাম্মদ সেলিম টের পাচ্ছেন আর কি। এই জন্য এখন ওই বৈঠকগুলোর বিনিময়ে দেখুন, বৈঠকগুলোর জন্য তারই দলের রাজ্য কমিটির এক সদস্য না প্রাক্তন সদস্য পদত্যাগপত্র তো পাঠিয়েছেন। সুতরাং তিনি তাকে যে এইভাবে গব্বর বানিয়ে ছাড়বেন, আমার ধারণা তিনি খেয়াল করতে পারেননি, ভাবতেই পারেননি। আর যদি ভেবেও থাকতেন তাহলেও কিছু করার ছিল না, কারণ মোহাম্মদ সেলিম হুমায়ুন কবিরের মতো সাম্প্রদায়িক নেতার তকমা পাওয়া নেতার সঙ্গে বৈঠক করতে গিয়েই তো বাঘের পিঠে চড়ে বসেছিলেন। এটা না বোঝার মতো রাজনৈতিক অপরিণত মনস্ক তো মোহাম্মদ সেলিম নন। তিনি খুব ভালো করে জানেন এই বাঘের পিঠে চড়লেও বিপদ, নামলেও বিপদ। আর যদি তার মধ্যে প্রতিকূলের মতো তরুণ রিং মাস্টার থাকে তাহলে তো আরও বিপদ, যে রিং মাস্টার বাঘে পিঠে সওয়ার সেলিমকে বাংলার রাজনীতির রিংয়ে ছুটিয়ে ছুটিয়ে হাঁপিয়ে তুলতে চাইছেন এবং কোনোভাবেই বাঘের পিঠ থেকে নামতে দিতে চাইছেন না। এটা হচ্ছে সবথেকে মজার ব্যাপার, করুণও বটে ওনার জন্য। তবে ইন্টারেস্টিং বিষয় কি জানেন, প্রতিকূলের পথ সিপিএম থেকে আলাদা হতে চললেও সিপিএমের ভেতরে তার মতের শরিক কিন্তু অনেকেই হচ্ছে। অনেক নেতা নেত্রী তারা কিন্তু সবাই, এবং বাম মনস্করা তারা সবাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় বা প্রকাশ্যে বলাবলি করছেন, যদি সত্যি একসঙ্গে এক ঝাঁক নবীন বামপন্থী নেতা তৃণমূলে চলে যান, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আর একটা অষ্টম বামফ্রন্ট সরকার তৈরি হওয়াটা নাকি জাস্ট সময়ের অপেক্ষা। অনেক দিন ধরে অনেক বিষয়ে মতানৈক্য হচ্ছে, আমি দলের মধ্যে কর্নার হচ্ছিলাম। এসএফআই ছাড়ার পরে টানা 2 বছর আমার হাতে কোনো কাজ নেই, ফ্রন্ট নেই আমার হাতে। যখন ফ্রন্ট চাইতে গেলাম বলা হলো একটা সংগঠন থেকে লাফিয়ে আর একটা সংগঠনে নেতা হওয়া যায় না। তারপরে দেখলাম সেই বছরই একজন একটা ফ্রন্ট ছাড়লেন, তাকে সর্বোচ্চ জায়গা দিলেন, অন্য জায়গায় নিয়ে গিয়ে বসিয়ে দিলেন। কেন বসালেন, কে বসালেন, কী করে বসালেন? তো দলের নিয়ম তো সবার জন্য সমান হবে। প্রতিকুর রহমানের জন্য একরকম নিয়ম হবে, অমুক মুখার্জির জন্য আলাদা, তুমুক নন্দীর জন্য আলাদা। তো এই দ্বিচারিত তো দলের মধ্যে চলতে পারেন না। সৃজন ভট্টাচার্য আপনার সঙ্গে যোগাযোগ করেছিল? যোগাযোগ করেছে, আটকানোর চেষ্টা করেন? ভীষণভাবে আটকানোর চেষ্টা করেছে, স্বাভাবিক, সেটাই স্বাভাবিক। এই চেষ্টাটা যদি রাজ্য সম্পাদক করতেন তাহলে বোধহয় কিছুটা ফল হতো। তিনি কি একনায়কতন্ত্র ভূমিকা পালন করছে কার্যত? গব্বর সিং মোহাম্মদ সেলিমই আমার মনে আছে, প্রতিকূল যখন ডায়মন্ড হারবারে লোকসভা ভোটের সময় অভিষেক ব্যানার্জির বাহিনী বুথ দখল করতে বেরিয়েছিল এবং প্রতিকূল তারা করেছিল, সেইটা টুইট করে প্রতিকূলকে ব্রেভার্ট বলে উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন মোহাম্মদ সেলিমই। যে কদিন দেখুন দলের মধ্যে তো কখনো এই ধরনের কথা আমার তো মনে পড়ছে না কোনো মিটিংয়ে কখনো প্রতিকূল রাজনীতি বলেছে। যে মোহাম্মদ সেলিম বলে কেন, আমি ব্যক্তিকে নিয়ে আলোচনা করতে চাই না, কোনো দলের নেতার প্রতি ওর কোনো অভিমান বা অশুভ আছে বলে আজ পর্যন্ত কোনো দলীয় মিটিংয়ে কখনো বলেছে বলে তো শুনিনি কখনো। যদি কোনো ভালো কোয়ালিটির রাজনৈতিক সহকর্মীকে দেখে গোষ্ঠীবাজির কারণে বাদ যেতে, তো তাহলে সেটা তিনি বলেছেন। এবার তার জন্য যদি তিনি গব্বর সিং এর রোষে পড়ে গেছেন, বিরাট ব্যাপার। সিপিএম পুরো এখন রামগড় কা সিপিএম এ পরিণত হয়েছে, রামগড় কা সিপিএম। প্রশ্ন করো, ডায়মন্ড লোকসভা কেন্দ্র তোমার ঢুকতে দেওয়া হবে না, জেনেও কিছু বলা হবে না, এবং তারপরে যখন তোমাকে দমানো যাবে না তখন তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কখনো সরকারের তৃণমূলের সঙ্গে সেটিং, কখনো বিজেপির সঙ্গে সেটিং, কখনো আইএসএফের সঙ্গে সেটিং, কখনো মহিলা কেস, কখনো হাতে মদের বোতলের ছবি, ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করা হবে। প্রতিকূলতাকে দেখে খালি আমি কেন, এমন হাজার হাজার মানুষ, বহু ছেলেমেয়েরা তারা ফোন করছেন যে একটু প্রতিকূলতার সাথে কথা বলো, আমরা ওকে খুব ভালোবাসি ইত্যাদি ইত্যাদি। ফলে আমরা ওকে ভালোবাসি, আমরা ওর দিকে তাকিয়ে আছি। কেউ তো বলেন না যে কোনো কারণে আমার অ্যাম্বিশন বেশি হয়ে গেছে বলে আমার দলেতে সমস্যা হচ্ছে। সবাই এটাই বলে যে দল আমার প্রতি খুব অন্যায় করেছে, এগুলো আমরা প্রথম শুনছি না। এরকম অনেক মানুষ রয়েছেন যাকে হয়তো মানুষ জানেন যে চোর, এই বাটপারে দুর্নীতিগ্রস্ত, কিন্তু কোথাও না কোথাও এটা বিশ্বাস করেন যে আমার যদি কিছু দরকার হয় এই লোকটা টাকা নিয়ে হলেও আমাকে করে দেবে।
এই বিশ্বাসের জায়গাটা, এইটা না ইমেজ দিয়ে আমি সোশ্যাল মিডিয়ায় কত ভালো কথা বলি, তুমি আমাকে কতবার সন্ধ্যেবেলা দেখালে, তা দিয়ে তৈরি হয় না। কি অদ্ভুত না, কিরকম একটা ভেতরে ভেতরে প্রচুর ফাটল, যে ফাটলগুলো একটা যে কোনো সময় একটু চাপ পড়বে আর গুঁড়ো গুঁড়ো করে পুরো 4-5টা ভিতটাকেই ভেঙে দেবে, এরকম একটা পরিস্থিতি তৈরি করে দিচ্ছে। আরেকটা জিনিস মনে হচ্ছে জানেন তো, দেখুন অতীতে মানে এই রকম ঘটনাটা 2011-র পর যখন বামপন্থীরা বিভিন্ন জায়গায় মারধরও খেয়েছেন, আক্রমণের শিকার হয়েছেন, তখনও কিন্তু হয়তো বাম ভোট বহুলাংশে একদম যারা তৃণমূল স্তরের বামপন্থী তাদের ভোটগুলো বিজেপিতে গেছিল, হয়তো তারা আশ্রয় চেয়েছিলেন, হয়তো তারা ভেবেছিলেন কোনো আক্রমণ থেকে তাদের রক্ষা করার ক্ষমতা এখন তাদের নেতাদের নেই, সেই ক্ষমতা হয়তো বিজেপির আছে, সেই জন্যই বাম ভোটগুলো সব রামে গেছিল। কিন্তু তৎসত্ত্বেও ওই রেজ্জাক মোল্লার মতো 1-2 ছাড়া বাকি কাউকে তাদের কিন্তু দল বদল করতে দেখা যায়নি। এবং দ্বিতীয়ত এই বামপন্থীদের ইতিহাস, মানে এখানে সিপিআইএম ধরলে বা অবিভক্ত কমিউনিস্ট পার্টির থেকে যদি ধরেন, তাহলে অতীতে এরকম অসংখ্য মানুষ রয়েছেন যারা কিন্তু দলের ভেতরে এই অভ্যন্তরীণ রাজনীতির শিকার হয়ে উঠতে পারেননি, ভুঁড়ি ভুঁড়িও এরকম উদাহরণ রয়েছে। কিন্তু এইভাবে প্রকাশ্যে মুখ খুলে এইভাবে দলের বিরুদ্ধে তোপ দেখেছেন, এটা কিন্তু খুব বেশি দেখা যায়নি। কিছু কিছু ভেঙে বেরিয়ে গিয়ে সাইফুদ্দিন চৌধুরীরা বা সমীর পুততুণ্ডরা তার আলাদা দল পেডিএস অবধি গঠন করেছেন, কিন্তু তারপরেও ব্যক্তি আক্রমণ বা সেটা সরাসরি এইভাবে দলকে ভেঙে দেওয়ার মতো একটা অন্য দলের হয়ে, অন্য একটা সম্পূর্ণ ভিন্ন প্রতিপক্ষ দলের হয়ে কথা বলা, এইটা কিন্তু চট করে দেখা যায়। সুতরাং এইটাও কিন্তু খুব উল্লেখযোগ্য একটা পট পরিবর্তন এবং পরিস্থিতির পরিবর্তন, মানসিকতার পরিবর্তন কিনা সেটাও হয়তো বোঝা যাবে পরবর্তী ক্ষেত্রে। কিন্তু এটা ঘটনা, ওই যে বললাম না, যেটা সোশ্যাল মিডিয়ায় একটা যেটা একদম একটা রঙ্গরসিকতা হয়ে চারপাশে ঘুরে বেড়াচ্ছে, যে হারে কথা হচ্ছে যে বামপন্থী নেতাদের নিয়ে যাওয়া হবে তৃণমূলে, এবং তারা যদি সত্যি ভোটে দাঁড়ান হয়তো দেখা যাবে যে 8ম বামফ্রন্ট সরকারটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই হয়ে গেল। এই কথাটার মধ্যেও কিন্তু একটা জটিল এবং ইঙ্গিতপূর্ণ রাজনৈতিক সমীকরণ আছে, সেটাও খেয়াল করে দেখবেন। মানে ধরুন পূর্ব ইউরোপ বা যে জায়গাগুলোতে, ল্যাটিন আমেরিকার যে জায়গাগুলোতে বামপন্থা একটা সময় ক্ষমতাসীন ছিল এবং সরাসরি কমিউনিস্ট পার্টিগুলো ক্ষমতাসীন ছিল, ওই রাশিয়ার থেকে শুরু করে সোভিয়েত ইউনিয়ন থেকে শুরু করে আর কি, সেই অর্থে যখন সব জায়গায় ওই কমিউনিস্ট পার্টিগুলো আস্তে আস্তে ভেঙে গেল বা পরাজিত হলো, কমিউনিস্ট শাসনের পতন ঘটলো, তারপর অনেকগুলো জায়গাতেই কিন্তু বামপন্থা আবার ক্ষমতায় ফিরেছিল, কিন্তু সেটা একটা সমাজতান্ত্রিক কোনো দলের রূপ নিয়ে, অর্থাৎ একটু বদল হয়ে সোশ্যালিজমের একটা ভেগ ধরে আর কি। তো এই ক্ষেত্রেও ওরকম একটা সমাজতান্ত্রিক দল সেইভাবে যদি দেখা যায়, তৃণমূলকে যদি কেউ মনে করেন, বা কোনো দলই তো মানে পৃথিবীতে কোনো কিছুই কনস্ট্যান্ট নয়, আজ যেরকম আছে কালকে বদলাবেন এরকম কোনো গ্যারান্টি দেওয়া যায় নাকি? ফলে এক্ষেত্রেও যে একটা সংস্পর্শে বিক্রিয়া হয়ে তৃণমূলের মধ্যেই কোনো আলাদা বদল আসবে না, অন্য কোনো রূপ তৈরি হবে না মিশ্রণটার, সেটাও গ্যারান্টি দিয়ে বলা যায় নাকি? তবে এই মুহূর্তে ওগুলো অনেক জটিল এবং দূরতম কল্পনা। এখন তো কল্পনা বা আলোচনায় একটাই নাম, গব্বর সিং। আমার আবার একটা অন্য জিনিস মনে হচ্ছিল, গব্বর সিং নাকি গ্রেগ চ্যাপেল, মানে বাঙালির কাছে কে বেশি ভিলেন সেটা নিয়ে এই মুহূর্তে আলোচনা হতে পারে। আচ্ছা, মোহাম্মদ সেলিম কি কোনোদিনও ভেবেছেন যে তাকে ভিলেন মনে করবেন তার জুনিয়র? মোহাম্মদ সেলিম কি মনে করেছেন? এটা জানাটা আমাদের সত্যি সত্যি একটা কর্তব্য বলে আমরা মনে করি, কারণ এটা তো সত্যি সমস্ত মানুষই, যে কোনো দলের লোকই, তারা কিন্তু এই মুহূর্তে এটা জানতে খুব আগ্রহী। বিশেষ করে যে বিষয়টা চট করে জানা যায় না, সিপিএমের অভ্যন্তরে কি হচ্ছে, এই শূন্যতে পরিণত হওয়ার পরেও কিন্তু চট করে জানা টানা যেত না। এটা সব যেটা জানা যায় না, বন্ধ দরজা, তার সম্পর্কে ওপাশে কি আছে সেটা সম্পর্কে মানুষজনের কৌতূহল যে একটু বেশি থাকবে, এটাই স্বাভাবিক। কাজে এক্ষেত্রে এতটা খুল্লা বিষয়টা এসে যাওয়ার পর
যে প্রশ্নটা সব মানুষের মনে আছে সেটা মোহাম্মদ সেলিমকে করাটা আমাদের রিপোর্টার যথার্থ বলে মনে করেছিলেন। সত্যি সত্যি এটা তার দায়িত্বের মধ্যে পড়ে। তিনি প্রশ্নটা করেছেন। মোহাম্মদ সেলিম তার বদলে কি দেখিয়েছেন, তাকে উত্তর দিয়েছেন। উত্তরটা কি? একটা কলার খোসা তুলে ধরে দেখিয়েছেন। এটাকে আপনারা সৌজন্য বলবেন না অসৌজন্য বলবেন না ঔদ্ধত্য বলবেন, কি বলবেন সেটাও কোনো না কোনো দিন আমার ধারণা মোহাম্মদ সেলিম নিজেই ব্যাখ্যা করবেন। কিন্তু আমাদের একটা অন্য ব্যাখ্যা আছে। কলার খোসায় পা পড়লে বিপদ যে অনিবার্য, মোহাম্মদ সেলিম কি সেটা টের পাচ্ছেন? তার দলের পা যাতে হরকায় সেটা নিশ্চিত করতে তো ভোটের আগে সব রকম চেষ্টা করছে তৃণমূল। সেটা বোঝার পরেও 2011 আগের মানসিকতায় ফিরে যাওয়াটা সেটা কি তার পক্ষে একটা অন্যরকম বিজ্ঞাপন হয়ে যাচ্ছে না? তিনি কি ভুলে যাচ্ছেন এই ঔদ্ধত্যের প্রশ্নে 2011 বাংলার মানুষ প্রত্যাঘাত করেছিলেন? দেখুন 2011 সালের পর বামেদের যে ভোটগুলো গেছিল এবং তারপর যে ভোটগুলো খানিকটা হলেও ফেরত আসার কথা ভাবছিল, সেই ভোটগুলো যে এই ধরনের কলার খোসা দেখিয়ে আর ধরে রাখা যাবে না, সেটা মোহাম্মদ সেলিম কি বুঝতে পারছেন? হয়তো এর মধ্যে একটা কোনো মানে গণতান্ত্রিক কেন্দ্রিকতার মোড়কে একটা কঠিন সামাজিক বা রাজনৈতিক তত্ত্ব বা ডায়ালেক্ট এরকম কিছু একটা লুকিয়ে থাকতে পারে, যেটা তিনি হয়তো সামনে নিয়ে আসছেন। কিন্তু আমরা বুঝতে পারছি না, জানেন তো। এই রকম পরিস্থিতি তো কলাটা কি অর্থে, কলার খোসাটা তিনি ঠিক কি অর্থে মানুষজনকে তিনি দেখাতে চেয়েছেন। আমাদের একটা শুধু মাঝে মধ্যে মনে পড়ে সুকুমার রায়ের, জানেন তো, সেই পাগলা দাশুর সেই যে একটা বাক্স ছিল না, বাক্সের ভেতরে বাক্স, তার ভেতরে বাক্স, তার ভেতরে বাক্স, লাস্টে লেখা ছিল একটা চিরকুট, কাঁচকলা খাও। কিন্তু মোহাম্মদ সেলিম পাকা কলা দেখিয়েছেন, এটা নিয়ে কোনো সংশয় নেই। সুতরাং তিনি একটুখানি যে অন্যরকম কিছু ভেবেছেন সেটা ওই বললাম, একটু অপেক্ষা করুন, কোনো না কোনো দিন, এই কিছুদিনের মধ্যে হয়তো দেখবেন মোহাম্মদ সেলিম নিজেই ব্যাখ্যা করে দিচ্ছেন। প্রতিকূল কিন্তু বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো যাদের এতদিন তিনি বিরোধী ভেবেছেন, আগামীকাল তাদের সম্পর্কে তার মনোভাব বদলাতে পারে। এবার প্রতিকূলের মতো নেতার মন যদি বদলায়, তাহলে সাধারণ কর্মী সমর্থকদের মনের গ্যারান্টি থাকবে কি? মানে ভোট বাক্সে কে যে কাকে কলা দেখাবেন সেটার গ্যারান্টি কিন্তু কারোর কাছে নেই। আপনি বহুবার রাজনৈতিক ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস, রাজ্যের শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের বিভিন্ন সময় তাদের বিরোধিতা করেছেন, সেটা রাজনৈতিক ক্ষেত্রে। সেই রাজনৈতিক দলের হয়ে সেই দলের যা কথা সেটা বলেছি আমি। তবে বিইংয়ে মানে যদি এই সময় বাংলার পরিপ্রেক্ষিতে যদি আপনি দাঁড়িয়ে থাকেন, তো এটা তো আমরা সিপিআইএম, আমি নিজে বলেছিলাম ওটা দান নয়, ওটা ভিক্ষা চাই না, অধিকার চাই, লক্ষ্মীর ভাণ্ডারে বলেছিলাম। তো তারপরে দলের মধ্যে আলোচনা হলো, না লক্ষ্মীর ভাণ্ডারকে দান বলা যাবে না, ভিক্ষা বলা যাবে না। ওই লক্ষ্মীর ভাণ্ডার টাকাটা কম হতে পারে, কিন্তু ওটা অসংখ্য মা বোনদের আত্মমর্যাদার টাকা। ব্যক্তি মানুষ হিসেবে ব্যক্তি মানুষকে সম্মান দেওয়া উচিত। সেলিম দা একটাই বিষয়, সেলিম দা ভিজুয়াল দিলাম ভালো। না কলা দেখাচ্ছেন কেন আপনি? ছাল দেখি, কলার ছাল কেন? না কলা দেখাচ্ছেন কেন আপনি? ছাল দেখি, কলার ছাল কেন দেখাচ্ছেন? এটা ফেলবো। যথা নদীনাং বহব অম্বুবেগা সমুদ্রমেবাভিমুখা দ্রবন্তি তথা তবামি নরলোকো বীরা বিশন্তি বক্ত্রান্নভিবিজ্বলন্তি। যার অর্থ নদী আর জলের ধারা যেরকম সমুদ্রের দিকে ধায়, তেমনি নরলোকের বীরেরা তোমার জ্বলন্ত মুখে প্রবেশ করছে। গীতা, শ্রীমদ্ ভগবদ্ গীতা 11 অধ্যায় 28 নম্বর শ্লোক। কুরুক্ষেত্রের ময়দানে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখে এই শ্লোকটা বেরিয়ে এসেছিল অর্জুনের মুখ থেকে। অবাক বিস্ময় দেখছিলেন আর বলছিলেন। দেখুন, বাংলার কুরুক্ষেত্রে এখনো শঙ্খনাদ হওয়াটা তো বাকি আছে, কিন্তু অর্জুনের শ্লোকটা একেবারে ঠোঁটের ডগায় এসে আটকে গেছে, জানেন তো। মানে বাংলার যত বিক্ষুব্ধ সবাই কি ওই একই রকমভাবে স্রোতের মতো তৃণমূলের খোলা মুখে ঢুকতে চাইছে?
প্রতিকূল আর তার বন্ধু বান্ধবীদের বিষয়গুলো এখনও জল্পনা স্তরে রয়েছে, কিন্তু বিক্ষুব্ধ বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি তো ঘাসফুল পতাকাটা হাতে তুলেই নিলেন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছিলেন বটে যে পাণ্ডব কৌরব সকলেই একদিন আমাতে এসে মিলিত হবে, ওদের আমি আগের থেকেই মেরে রেখেছি, অর্জুন তুমি তো উপলক্ষ মাত্র। কিন্তু সিপিএমের সাথে প্রতিকূলের তালাক কি আগেই হয়ে গেছিল বলতে পারবো না, তবে বিষ্ণুপ্রসাদ শর্মার সঙ্গে বিজেপির সেপারেশনটা 2024-এই হয়ে গেছিল, যখন তিনি ওই বিজেপির প্রার্থী রাজু বিস্তার বিরুদ্ধে লোকসভা ভোটে দার্জিলিংয়ে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে পড়েছিলেন। ভোটে দাগ কাটতে পারেননি, কিন্তু দলীয় শৃঙ্খলায় যেটুকুনি দাগ কাটার সে তো কেটে দিয়েছিলেন। তবে আজ বিজেপির সঙ্গে পাকাপাকিভাবে ডিভোর্সটা হয়ে গেল। এবার আর দল ত্যাগ বিরোধী আইন তার বিরুদ্ধে কার্যকর করার কোনো প্রশ্নই নেই, কারণ বিধানসভার শেষ অধিবেশন তো হয়ে গেছে, ওটা মিটে গেছে, চুকে বুকে গেছে। এবার ভোট হবে এবং নিশ্চিত তিনি যখন এলেন তাহলে বিষ্ণুপ্রসাদ তিনি নিশ্চয়ই কার্শিয়াং বিধানসভায় এবার ঘাসফুল প্রতীকে দাঁড়াবেন। মানে এই ভবিষ্যৎবাণীটা যদি করি তাহলে কি খুব ভুল হবে? কিছু না পাওয়ার থাকলে কেউ আসেন, এরকম চট করে হয় না, বিশেষ করে রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে। এবার কার্শিয়াংয়ে যোগ্যতর কোনো প্রার্থী থাকলে বিষ্ণুপ্রসাদকে তৃণমূল নিত কি? এটা তো বড় প্রশ্ন। তার মানে অনিত থাপাকে এতদিন ধরে তোল্লাই দেওয়ার পরেও নিজেদের প্রতীকে লড়ার মতো কাউকে কি খুঁজে পাওয়া যাচ্ছে না ওখানে? এবারে ভাড়াটে সৈন্য দিয়ে যুদ্ধ জয় করা যায় কি যায় না সেটা তো অন্য প্রশ্ন। হ্যাঁ, দিন বদলেছে, যুগ বদলেছে, ফলে এটা এরকম ঘটনা তো ঘটতেই পারে, তাই না? এটাই এখন হয়তো নিয়ম হয়ে গেছে। কিন্তু টিকিট পাওয়ার আশা না থাকলে বিষ্ণুপ্রসাদ তৃণমূলে আসতেন কিনা এটা যেরকম প্রশ্ন, তেমনি এরকম রেডিমেড ক্যান্ডিডেটকে এখান থেকে পাঠিয়ে দিলে সেটা আবার অনিত থাপারা কতটা মেনে নেবেন সেটাও আরেকটা প্রশ্ন। ঠিক যেরকম প্রশ্ন যে বিজেপিতে টিকিট পাওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা থাকলে বিষ্ণুপ্রসাদ বিজেপি ছাড়তেন কিনা। কিন্তু যে মানুষটা লোকসভা ভোটে নির্দল হয়ে দাঁড়িয়ে মাত্র 7,000 ভোট পেয়েছিলেন, তিনি বিধানসভায় বিরাট সম্ভাবনাময়, এরকম ধরা যায় কি? অবশ্য বলতেই পারেন যে বিধানসভা ভোট লোকসভা ভোট দুটো তো আলাদা। এবার এই ভোটের অঙ্ক কোনটা কি এগুলো বাদ দিলেও একটা বিষয় মোটামুটি পরিষ্কার, যে পাহাড়ে বিজেপির যাত্রা ভঙ্গ করতেই তৃণমূল বিষ্ণুপ্রসাদের হাতে ওই নরুনের মতো, মানে নরুনের হাতে আর কি ঘাসফুল পতাকাটা দড়িয়েছে। কিন্তু তাতে নিজেদের নাক কাটা যাওয়ার আশঙ্কা নেই তো? এই প্রশ্নটা তো উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অনিত থাপার কথা বললাম, সেটা বাদ দিয়েও আরও কিছু ধারালো জিনিস কিন্তু আছে। এই বিষ্ণুপ্রসাদ 2021 থেকে গোর্খাল্যান্ডের দাবি জানাচ্ছেন। 2022-এ বিধানসভায় বাজেট অধিবেশন চলাকালীন উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি করেছিলেন তিনি। যখন ওই তৃণমূল বিজেপি সবাই একজোট হয়েছিল, ওই বঙ্গভঙ্গ বিরোধী বিল এনেছিল, তখন কিন্তু তিনি ওয়াকআউট করেছিলেন। 2023 সালে বলেছিলেন বাংলায় থাকতে চান না, আর 2024-এ দার্জিলিংয়ে ভূমিপুত্রকে প্রার্থী করার দাবি জানিয়ে বিজেপির প্রার্থীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছিলেন। দেখুন, বিষ্ণুপ্রসাদ যেরকম তৃণমূলে এলেন, মানে তাকে যদি কেউ এখন অমৃত বলে মনে করেন, পাহাড়ে বেঁচে থাকার জন্য বা বাঁচিয়ে তোলার জন্য অমৃত, তাহলে তার সঙ্গে সঙ্গে অমৃত মন্থনে যেরকম গড়লের কলস অর্থাৎ বিষের কলসি উঠেছিল, সেই বিষের কলসিটাকেও তো নিতে হবে। বিষ তো তাতে কিছু কম নেই। এই বিষয়গুলো যেগুলো বললাম সেগুলো বিতর্কিত হলেও তৃণমূলের জন্য তো বিষ-সম, এটা তো মানতে হবে। এবছরের গোড়ায় কেন্দ্রীয় অচিরাচরিত শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বাংলার বিজেপি বিধায়কদের একটা চিঠি পাঠিয়েছিল, বাংলায় লেখা চিঠি। তাতে একটা কেন্দ্রীয় প্রকল্পের 2য় বার্ষিকী উদযাপন করতে বলা হয়েছিল। এটা স্বাভাবিক চিঠি, সাধারণ চিঠি। একমাত্র প্রতিবাদ জানিয়েছিলেন বিষ্ণুপ্রসাদ শর্মা। কেন? তিনি প্রতিবাদী হয়ে বলেছিলেন তাকে কেন বাংলায় লেখা চিঠি পাঠানো হলো, কারণ তিনি বাঙালি নন, গোর্খা, তাকে নেপালি ভাষায় চিঠি লেখা উচিত ছিল। এবার ভাবুন তো, তৃণমূলে আসার পর
বিষ্ণুপ্রসাদ শর্মা কি জয় বাংলা বলবেন বা বলতে পারবেন, নাকি যে দলে তিনি এলেন তারা গোর্খাল্যান্ডের স্লোগান জয় গোর্খাকে সমর্থন করতে পারবে? আজ বিষ্ণুপ্রসাদ বাংলাই বলেছেন, কিন্তু কাল তৃণমূলকে গোর্খালি বলতে হবে কিনা বা তাদের তিনি গোর্খালি বলিয়ে ছাড়বেন কিনা, এটা কিন্তু একটা প্রশ্ন হয়ে রইল। আপনারা যে রাজনৈতিক চিহ্নে আমাকে ভোট দিয়েছিলেন, আমি আপনাদের সম্মান আজকে অবধি রাখলাম। যেখানে তিনি বসতেন বিজেপি গ্যালারিতে, তার কিন্তু অস্বস্তি হতো, তারা ওয়াকআউট করলেও তিনি বসে থাকতেন। এবং গোর্খাল্যান্ড কখনোই বিজেপি এই লাগু করবে না, এটা তাদের একটা জুমলা। এই জুমলা পলিটিক্সের জন্য হয়তো আমি ফিট পারসন নয়। আমি 1 বছর গোর্খা জনমুক্তি মোর্চাতে ছিলাম, তখনও আমার এই দাবি ছিল। কেন? গোর্খা জনমুক্তি মোর্চা তখন বিজেপির সঙ্গে ছিল, বিজেপির দাবি ছিল এটা। আমাদেরকে স্বপ্ন দেখাইছে, ওই স্বপ্নের উপরে বিজেপির যে ম্যানিফেস্টো, আমি ম্যানিফেস্টোর উপরে বলেছি। ইন্ডিভিজুয়াল এজেন্ডা তার ছিল, এবং ভারতীয় জনতা পার্টি অখণ্ড রাজ্যের পক্ষে যে বিল এসেছিল, সে বিলে আমাদের মাননীয় বিরোধী দলনেতার উপস্থিতিতে আমরা সমর্থন করেছিলাম। ওইটা তো বিজেপির সাবজেক্ট ছিল। তো আপনি সুষমা স্বরাজ ভাষণ শোনেন, ওনারা বলেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, প্রতিশ্রুতি দেওয়ার পরে আমরা কি চাইবো না সেখানে বসে? তৃণমূল নিশ্চয়ই ওনাকে সেই বিষয় হাতে তুলে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বা লিখিত কোনো কিছু দিয়েছেন। তৃণমূল কংগ্রেস যে ম্যানিফেস্টো বের করবে, সেই ম্যানিফেস্টোর উপরে আমি রাজনীতি করি। দিয়ে সত্যিকারের যে পাহাড় হাসছে যে স্লোগানটা মমতাদি দিয়েছিলেন, সেই হাসিতে সামিল হতে চান বিষ্ণুপ্রসাদ শর্মা। 7টি বিধানসভা কেন্দ্রে ভোট পেয়েছেন 7000, কার্শিয়াং এর এক্সিস্টিং এমএলএ। আমি যে লেখা আছে, যে প্রিন্টে আছে, তার উপরে যাব আমি। মামাটি মানুষের মতো একটি অত্যন্ত সাধারণ বলবো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ গোর্খা লিডার। বিষ্ণুপ্রসাদ শর্মা তৃণমূলকে নিয়ে ডুববে না তৃণমূল বিষ্ণুপ্রসাদ শর্মাকে নিয়ে ডুববে? দুজনেরই ভবিতব্য হচ্ছে এই বিধানসভা নির্বাচনে পাহাড়ে একেবারে সাফ। আচ্ছা, যিনি আজকে তৃণমূলে জয়েন করলেন, যোগ দিলেন, তিনি বিষ্ণুপ্রসাদ শর্মা। তাকে কি আমরা আদর করে বিষ্ণু শর্মা বলে ডাকতে পারি? মানে এই জন্যে বললাম যে আপনারা বিষ্ণু শর্মাকে তো চেনেন, ওই পশু পাখিকে কেন্দ্রীয় চরিত্র করে ভারতীয় নীতিশাস্ত্র পঞ্চতন্ত্র লিখেছিলেন, মনে আছে আপনাদের? 200 খ্রিস্টপূর্বাব্দে তিনি পণ্ডিত বিষ্ণু শর্মা। এবার দুজন কি একই হবে? দেখুন, এটাকে নিয়ে কোনো রকম মানে বিতর্কের মধ্যে যাওয়ার থেকে আপনারা সহজেই বেঁচে যেতে পারবেন যদি শেক্সপিয়ারের স্মরণ নেন। শেক্সপিয়ারের তিনি লিখে গেছিলেন না, নামে কি আসে যায়? কিন্তু মুশকিল হচ্ছে নামে যে আসে যায় বা তৃণমূল যে কোনোভাবেই শেক্সপিয়ারপন্থী নয়, সেটা তো পরিষ্কার। কারণ তৃণমূল বলছে নামে আলবাত আসে যায়। বাংলার মনীষীদের যা খুশি বলা যায় নাকি? কয়েকদিন আগে সংসদে বন্দে মাতরম নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঋষি বঙ্কিমচন্দ্রকে বঙ্কিমদা বলে উল্লেখ করেছিলেন। সঙ্গে সঙ্গে সৌগত রায় আপত্তি করেন, প্রধানমন্ত্রী ভুল স্বীকার করে নিয়েছিলেন, কিন্তু তারপরেও তৃণমূল ছাড়েনি। এবার কে কটা ভুল করেন সেটার নিদর্শন হয়তো সোশ্যাল মিডিয়ায় আছে, কিন্তু কোন ভুলটা রাজনৈতিকভাবে সঠিকভাবে তুলে ধরা যায় বা ব্যবহার করা যায়, সেটা ডিপেন্ড করছে কারা ব্যবহার করছে না করছে তার ওপর, বা কোনটাকে ব্যবহার করা হচ্ছে না হচ্ছে, কোনটাকে ছাড় দেওয়া হচ্ছে তার ওপর। এক্ষেত্রে প্রধানমন্ত্রী কিন্তু কপালটা সত্যিই খারাপ, তার কোনো একটা ভুলকেও ইঞ্চি মাত্র ছাড় দেওয়া হচ্ছে না। এবার এটা হতে পারে যে এর পরিপ্রেক্ষিতে সবাই ধরে নিতেই পারেন যে প্রধানমন্ত্রী তিনি এতটাই নিখুঁত যে তার ভুল হওয়াটাই কেউ এক্সপেক্ট করেন না, অথবা প্রধানমন্ত্রীর চেয়ারে বসে এরকম ভুল করা যায় না, এটাই তাদের প্রত্যাশা তার কাছ থেকে। প্রত্যাশার সঙ্গে বাস্তবের কোথাও ম্যাচ না করলেই এই রকম ঘটনা যে ঘটবে, এটা কিন্তু সেরকম না। এটা গোটা ব্যাপারটাই রাজনৈতিকভাবে, রাজনৈতিক দৃষ্টিভঙ্গির থেকে দেখা, এটা আপনাদের ধরে নিতে হবে। দেখুন, তৃণমূল যেরকম সেই সময় বলেছিল যে বন্দে মাতরমের প্রণেতা বঙ্কিমচন্দ্রকে ঋষি না বলে দাদা বলে নরেন্দ্র মোদী প্রবল অন্যায় করেছেন, বঙ্গীয় সংস্কৃতিকে তিনি অবহেলা করেছেন, সেই জায়গার থেকেই তারা কিন্তু
মানে সেই অভিযোগটা যেখানে শেষ করেছিল, এবারের অভিযোগটা ঠিক সেখান থেকেই শুরু করেছে। তারা এটাকে একটা ধারাবাহিকতা দিতে চাইছে, এবং এই ধারাবাহিকতা দেওয়ার সুবিধা হচ্ছে তাহলে প্রধানমন্ত্রীকে বাংলা বিরোধী বলে একদম ঘোরতর, একদম আগমার্কা বাংলা বিরোধী বলে চিহ্নিত করাটা সহজ হয়ে যাবে। ওই জন্যই তারা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার রামকৃষ্ণ পরমহংসদেবের নামের আগে কেন স্বামী বসিয়ে দিলেন। এটা ঘটনা। আবির্ভাব দিবসে পরমহংসকে শ্রদ্ধা জানাতে গিয়ে স্বামী শব্দটা লিখেছেন তিনি, কিন্তু মুশকিল হচ্ছে যে মুহূর্তে স্বামী শব্দটা ব্যবহার করা হয়েছে তৃণমূল হৈ হৈ করে উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন তিনি হতবাক। অবাক হওয়ার মতোই বিষয়, কারণ রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের নামের আগে স্বামী বসে, আর বৈদিক নামের শেষে আনন্দ বসে। প্রথম 12 জন সন্ন্যাসী তারাই কিন্তু প্রথম স্বামী উপাধি পেয়েছিলেন, কিন্তু স্বামীজি বলে একমাত্র যেহেতু বিবেকানন্দকেই সম্বোধন করা হয়, তাই জন্য বাকিদের হয়তো মহারাজ বলা হয়, সারদা দেবীকে মা বলা হয়, আর শ্রীরামকৃষ্ণকে ঠাকুর। কারণ গদাধর চট্টোপাধ্যায় তার দাদা রামকুমার চট্টোপাধ্যায় তিনি ছিলেন দক্ষিণেশ্বরের পুরোহিত। গদাধর অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে রামকৃষ্ণ তাকে সাহায্য করতেন, পরে নিজে পুরোহিত হন। এবার পুরোহিত ঠাকুরদের ঠাকুর সম্বোধন করার রীতি ছিল, সেই থেকেই ঠাকুর রামকৃষ্ণ। এবার গদাধর চট্টোপাধ্যায়কে নিরাকার ব্রহ্মে দীক্ষিত করেছিলেন তোতাপুরী। তিনি আবার 10 নামী দিগম্বর সন্ন্যাসী ছিলেন। তিনি শিষ্যকে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস উপাধি দেন। হাঁস যেরকম ওরকম জল ছেঁকে দুধ খেতে পারে না, পরমহংস তার নামটা দেওয়ার পেছনে কারণও কিন্তু ঠিক সেইটাই। তিনি সংসারে থেকেও মোক্ষ পেতে পারেন, কারণ রামকৃষ্ণ তিনি কিন্তু সন্ন্যাসী ছিলেন না, সংসারী সাধক ছিলেন। সেদিক থেকে দেখলে ঠাকুর রামকৃষ্ণ একজন 10 নামী সাধক, যে সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা স্বয়ং শঙ্করাচার্য। এবং রামকৃষ্ণ মিশনকে ওই জন্যই বলা যায় যে 10 নামী আখড়াগুলোর দূর সম্পর্কের আত্মীয়, কারণ তারা অদ্বৈত বেদান্তের প্রচার করে। এবার এই যে কঠিন কঠিন শব্দগুলো বললাম, কঠিন কঠিন ব্যাখ্যাগুলো দিলাম, এটা বোঝাতে যে এগুলো সত্যিই যদি নরেন্দ্র মোদীর মাথায় থেকে থাকেন, তাহলে এই সমস্ত বিবেচনা করেই হয়তো তিনি স্বামী লিখেছিলেন। কিন্তু এটাও ঘটনা যে বক্তব্যটা তিনি রেখেছিলেন সেটা কাদের জন্য রেখেছেন, কেন রেখেছেন। দেখুন, ভোটের বাজারে যখন কোনো বক্তব্য আসে তখন ধরতে হবে সেটা জনগণের উদ্দেশ্যে রাখা, জনমানসে প্রভাব ফেলার জন্য রাখা। রামকৃষ্ণ মিশনের ভক্ত সংখ্যা বিরাট, ফলে কোনো একটা বক্তব্য এবং সেই দিক থেকে দেখতে গেলে নরেন্দ্র মোদী তিনিও কিন্তু রামকৃষ্ণ মিশনের ভক্ত, ফলে তার প্রতিক্রিয়া দেওয়ার মধ্যে কোনো অন্যায় নেই। টাইমিংটা মিলিয়ে হয়তো সেটার মধ্যে অনেকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি খুঁজে পেতে পারেন। সেটা যদি হয় তাহলে সাধারণ মানুষের জন্য যে বক্তব্যগুলো, তারা যে এত জটিল ব্যুৎপত্তি নিয়ে বসে আছেন এটা ভাবার কোনো কারণ নেই। তাদের কাছে রামকৃষ্ণ মানে কি ঠাকুর রামকৃষ্ণ বা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, এইরকমই তো, এগুলোই তো ছোটোবেলা থেকে সবাই জেনে উঠেছেন। কজন আর ওই 10 নামী বৃত্তান্ত জানেন বলুন তো? ফলে তাদেরই যদি বার্তা দেওয়ার উদ্দেশ্য হয়ে থাকে তাহলে সঠিক বার্তা দেওয়াটা হয়তো সঠিক হতো, কিন্তু ঘটনাচক্রে গোটা বিষয়টা যে সেরকম হয়নি, তার জন্যেই এই ভোটের বাজারে জটিলতা হয়েছে। এরা জানে না নরেন্দ্র মোদীজির উচিত আগে পোস্টটাকে একটু সংশোধন করানো। তার যারা রিসার্চ করে, তার যারা পোস্ট লিখে দেয়, তার যারা টেলিপ্রম্পটারের ভাষণ লিখে দেয়, এবার এই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলতে গেলে ওনারা আবার গুলিয়ে ফেলবেন, ঠাকুর মানে আবার রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে গুলিয়ে না ফেলেন। বাংলার মুখ্যমন্ত্রী তিনি প্রধানমন্ত্রীকে সরাসরি ফোন করে বলুন যে আপনি ভাষা শুধরিয়ে নিন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ক্ষেত্রে সেটা যে প্রযোজ্য নয়। হিন্দি ভাষী লোকেরা বা উত্তর ভারতের লোকেরা সন্ন্যাসীদেরকে স্বামী বলেন। বুঝে যে উনি রামকৃষ্ণদেবও জানেন না, রামকৃষ্ণদেব সন্ন্যাসী ছিলেন না। গতবার প্রধানমন্ত্রী এটাই টুইট করেছে, এবার বলছেন কারণ এবার ভোটটা আছে। ভবিষ্যৎ কি হবে তার নিয়ে কোনো আলোচনা নেই। হ্যাঁ, বিষ্ণু মাতা না পিতা। রামকৃষ্ণদেব একজন গৃহী
এবং তিনি কালীভক্ত ছিলেন, এবং যিনি একজন আমি বলতে পারি যে তিনি একজন উপাসক। বলার সময় অনেক কিছু বলতে হয়, অনেকেরই বলার সময় খেয়াল থাকে না, এটাও মাথায় রাখতে হয়। যাকগে, নামে কি আসে যায়, আমরা বারবার সেই কথাটাই বলি, কিন্তু আসে যায় কি সেটা হাড়ে হাড়ে টের যে পাওয়া যায় সেটাও দেখা যাচ্ছে। দেখুন, ঠাকুরকে স্বামী বলায় কত গণ্ডগোল হলো, ওদিকে নেতাকে চোর বলে ফেললে কি এরকমই গণ্ডগোল হওয়ার সম্ভাবনা আছে? মানে যদি ধরুন কেউ নিজের দলের বিধায়ককেই চোর বলে ফেলেন, তাহলে তারা কি ঠিক নামে ডাকছেন না গণ্ডগোল করছেন? এইটা নিয়ে কি বিতর্ক হতে পারে? এটাই ভাবছিলাম আর কি। মানে ধরুন যারা চোর বলেছেন তারা নদিয়ার পলাশীর একনিষ্ঠ তৃণমূল কর্মী, আর যাকে দেখে তারা চোর বলেছেন তিনি আইনের চোখে এখনও কিন্তু চোর বলে প্রমাণিত হননি। তবে হ্যাঁ, জেল খেটে জনমানুষ একটা ভাবমূর্তি তৈরি করে ফেলেছেন। ওই মানিক ভট্টাচার্যের কথা বলছিলাম, ওই যার নামটা ওই চাকরি চুরি টুরির ব্যাপারে জড়িয়েছিল আর কি, যার জন্য তাকে জেলে যেতে হয়েছিল। এখন জামিনে রয়েছেন, বহুদিন পর দলীয় কাজে বেরিয়েছিলেন তিনি। মানে বছর 10 প্রাথমিক শিক্ষা পর্ষদের মাথায় বসার পর 2 বছর জেলে বসে থাকতে হয়েছিল, জামিন পেয়ে তারপর বাড়িতে বসে থাকছিলেন। কিন্তু ভোট এসছে, তো ভোট এলে তো বসে থাকলে চলে না, না, নেতাদের একটুখানি জল মাপতে বের হতে হয়। তা দল যেহেতু বহিষ্কার করেনি, তাই তিনিও বেরিয়েছিলেন জল মাপতে। শতক নেতা তো, কিন্তু জল মাপতে গিয়ে তৃণমূলের অন্দরেই তৃণমূল বিধায়ক যে কাদা জলে ডুবে আছেন সেটা তো টের পেয়ে গেলেন। নিজের বিধানসভা কেন্দ্র পলাশীপাড়াতেই তাকে চোর স্লোগান শুনতে হলো। ওই পথশ্রী একটা প্রকল্প নিয়ে বক্তৃতা দিচ্ছিলেন তিনি, আর বক্তৃতা চলাকালীনই তৃণমূলের কর্মী সমর্থকরা চোর চোর স্লোগান দিতে শুরু করেন। মানিক ভট্টাচার্য অবশ্য ছাড়ার পাত্র নন, লোভ, পদ, হ্যাঁ, এইসব বিষয়গুলো ছাড়বো বললেই কি ছেড়ে দেওয়া যায় নাকি? তাই কর্মীরা একদিকে তাকে চোর চোর বলে গেলেন, আর তিনিও বক্তৃতা চালিয়ে গেলেন। একটা জিনিস কিন্তু মানতে হবে, এই না হলে লড়াকু নেতা। উনি পশ্চিমবাংলার মধ্যে সব থেকে বড় চোর, চাকরি চোর। এই বিধানসভায় আমরা মানিক ভট্টাচার্যের মতো নোংরা চোরকে আমরা আর চাই না। গ্রামবাসীকে আমি একটাই অনুরোধ করবো, ওনাদের বলতে দিন, আপনারা অপেক্ষা করুন, আমাদের কথা শুনুন। যারা দিচ্ছে, কে দিচ্ছে সেটা তো আমি বলতে পারবো না। যদি ভিডিও কনকপ কেউ তৈরি করে আর আপনি সেটা দেখেন, তার সঙ্গে তো আমার মিটিং এর সম্পর্ক নেই। শয়ে শয়ে মানুষ, মহিলা পুরুষ বসে মিটিং চলছিল, আমরা বক্তৃতা করেছি, আচ্ছা, মিটিং কমপ্লিট করেছি, গ্রামবাসীর সঙ্গে কথা বলেছি, চা খেয়েছি, চলে এসেছি। আমরা আমাদের কথা বলবো, তার সঙ্গে ওনাদের কিছু বলার থাকবে। আপনাদের মনে আছে শ্রীলঙ্কার এক গায়িকার একটা গান হঠাৎ করে আমাদের দেশে কেন গোটা বিশ্বেই রীতিমতো ভাইরাল হয়ে গেছিল, সুপারহিট। একটা গানেই রাতারাতি তিনি বিখ্যাত হয়ে গেছিলেন। গানটার কথা মনে আছে? মানিকে মাগে হিতে, সিঙ্গলি ভাষা, বাংলায় মানে হলো প্রিয়তমা তুমি আমার হৃদয়ে। এবার মানিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ শাহ বা প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়দের হৃদয়েই তো রেখেছিল তৃণমূল। এমনকি এত কাণ্ডের পরেও পার্থ চট্টোপাধ্যায় ছাড়া আর কোনো অভিযুক্তের বিরুদ্ধেই তো দল তেমন কড়া ব্যবস্থা নিয়েছে বলে শোনাও যায়নি। উল্টে নিয়োগ দুর্নীতির বদলে যারা ওই গোটা বিষয়টাতে যাদের হয়তো কোনোভাবে সিবিআই, ইডি এরা দাগিয়ে দিচ্ছিল, সে গোটা বিষয়টাকেই বিরোধীদের চক্রান্ত বলে তুলে ধরেছিল তৃণমূল। মানে নিয়োগ দুর্নীতি মেনে নিল, দায়টা তৃণমূল আর সরকার দুজনেই ঘাট থেকে ঝেড়ে ফেলেছিল। এবার দল আর সরকার যদি এভাবে দায় ঝেড়ে ফেলে, তাহলে একদা দল ও সরকারের সদস্যরাই বা দায়টা নেবেন কেন বলুন তো? সুতরাং দায় ঝেড়ে ঝাড়া হাত পায়ে মাঠে নেমে পড়বেন, এটাই তো স্বাভাবিক। দেখুন না, হ্যাঁ, দলকে না জানিয়ে মানিক ভট্টাচার্য কীরমভাবে কর্মসূচিতে পৌঁছে গেছিলেন, কর্মসূচিতে তার পার্ট হতে গেছিলেন। এইটা গণ্ডগোল হয়ে গেছে। তাই দলও হয়তো দেখুন মানিককে মাঠে নামিয়ে জল মাপতে গেছিল, কিন্তু তাতেই মানিকে মাগে হিতের বদলে মানিকে হিতে বিপরীতে হয়ে গেছে। পলাশীর ঘটনার পর জীবনকৃষ্ণ বা পার্থ চট্টোপাধ্যায়রা যে আবার দীর্ঘ ওয়েটিং লিস্টে চলে গেলেন আপাতত, এটা কিন্তু নিশ্চিত, আর কেউ রিস্ক নেবে না।
মানে চুরি টুরির বিষয়গুলো ভোট বাক্সে দাগ না কাটলেও ভোট সামনে থাকলে পচা সম্মুখে পা কাটার ঝুঁকি যে থাকেই, এটা আন্দাজ করে ফেলেছে দল। নিশ্চয়ই তারা ওই রিস্কটা আর নেবে না। আরও একজন এটা আন্দাজ করেছে, জানেন তো, অনুব্রত মণ্ডল। তিনিও তো জেলে গেছিলেন ওই গরু চুরির মামলায়, তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তা আবার তিহারের মতো জেলে। অনুব্রতর বিরুদ্ধেও গরু পাচারের কোটি কোটি টাকা হজম করার অভিযোগ ছিল, তিনিও জামিনে মুক্ত আছেন। কিন্তু পুলিশের সঙ্গে তার একটা আদায় কাজ করার সম্পর্ক তৈরি হয়ে গেছে। তাই সুযোগ বুঝে তিনিও বলে দিয়েছেন যে বীরভূমে টাকা খাচ্ছে পুলিশ। ঘুরিয়ে হলেও বলে তো দিলেন, নিজের ঘাট থেকে দায় সরিয়ে দিলেন, কিন্তু বললেন তো। এবার মজাটা খেয়াল করুন, মাত্র 48 ঘন্টা আগে আমার সঙ্গে হুমায়ুন কবির বসেছিলেন, আর সেখানে বলে দিয়েছিলেন কি, দল আর তাদের সহযোগী সংস্থা শুধু বীরভূম থেকেই মাসে 52 কোটির তোলা তোলে, আর সেই টাকাটা তোলে অনুব্রত সহ জেলার নেতারা এবং পুলিশ। অনুব্রত সহ জেলার নেতারা এবং পুলিশ, এটা হুমায়ুন উবাচ। অনুব্রত উবাচ কি, তিনি কি বললেন? হুমায়ুনের অভিযোগে সিলমোহরটা দিলেন, শুধু অভিযোগ থেকে নিজেকে সরিয়ে নিলেন। মানে পরমাংস কি কম পড়িয়াছে? হাঁসের মতো যারা নিজেদের ওই পাঁখ থেকে আলাদা করে দিতে পারেন, অভিযোগটা মেনে নিজেকে মাইনাসে রাখলেন। অনুব্রত বলেছেন পুলিশের কিছু অংশ পাচারের দুর্নীতিতে জড়িত, আর তিনি নাকি সেটা রোখার চেষ্টা করছেন। শুনে ভাল লাগলো, জানেন তো। মানে সৎ রঞ্জনের কথা শুনেছিলেন আপনারা, মনে আছে? ওই চাকরি চুরির সময় গ্যারান্টি দিতেন, যদি চাকরিটা না পান তাহলে টাকাটা ফেরত দিয়ে দেবেন। এরকম সততার এরকম পরাকাষ্ঠা তো চট করে দেখা যায় না। কিন্তু আমাদের হাতের সামনে যে একজন সৎকেষ্টও আছেন, সেটা তো ভুলেই গেছিলাম। ভোট আসছে তো সামনে, তাই বোধহয় মনে করিয়ে দিলেন অনুব্রতই। বীরভূম জেলা, অনুব্রত মণ্ডল বলুন, কাজল বলুন, বা বিকাশ চৌধুরী বলুন, রঘুনাথ সিনহা বলুন, যাই নেতা, বীরভূমে 11টা সিট। বীরভূম থেকে প্রতি মাসে 52 কোটি টাকা চাঁদা ওঠে, টাকা তোলা হয়। সেই টাকার সব ভাগ আছে, জেলার নেতা কত পাবে, রাজ্যের এখানে কত আসবে, তো পুলিশ কত নেবে, পুলিশই তো টাকা তোলার ব্যবস্থা করে দেয়। রামগঞ্জের মানুষ আমাকে খবর দিচ্ছে, রামপুরহাট থেকে ঝাড়খণ্ড থেকে রামপুরহাট দিয়ে ঢুকছে, মোহাম্মদ বাজার দিয়ে ঢুকছে, তারপর তোমার রাজনগর হয়ে সিউড়ি হয়ে ঢুকছে, 11 মাইল হয়ে ঢুকছে। আমি তো এসপিকে বলেছি, সব পুলিশ তো আর খারাপ নয়। কিছু পুলিশ হাতের যেমন 5টা আঙুল সমান নয়, কিছু পুলিশ তো নোংরামির সঙ্গে জড়িত আছে। নাহলে আমি এসপিকে বললাম কেন? তো অনুব্রত মণ্ডলের উচিত ছিল না ইডির কাছে মুখ খুলে সবার নাম বলে দেয়া, কারা কারা কোন কোন পুলিশ এর সাথে যুক্ত আছে। দেখুন, সুকান্ত মজুমদার তিনি প্রতিপক্ষ দলের লোক হয়ে সবচেয়ে পরিষ্কার করে বলবেন, এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই। কিন্তু তিনি কোন জায়গায় গোটা বলটা নিয়ে গেলেন দেখুন। একটা ছোট্ট করে যে খোঁচা মেরে ইঙ্গিত দিয়ে রাখলেন যে তার ইডিকে বলে দেওয়ার উচিত ছিল, এটা বলে তিনি কি একটা সংশয় জাগিয়ে তুলতে চাইলেন তার দলের বাকিদের মধ্যে, যে উনি কিন্তু কিছু বলে দিয়ে থাকলেও থাকতে পারেন। এইটাই হচ্ছে রাজনীতি, জানেন তো। আর অনুব্রতর দিকটাও দেখুন, তিনি ফিরে আসার পর, জেল থেকে ফিরে আসার পর তিনি দেখলেন কি, দলের জেলা সভাপতির পদটা এখন আর নেই। দাপটটা ফিরলেও পুরনো জেলাটা ফিকে, উল্টে কাজল শেখদের সাথে এক আসনে বসতে হচ্ছে। তাই ভোটের বাজারে অতীতকে ফিরে পেতে ভবিষ্যতের দিকে কিছুটা পা বাড়িয়ে রাখলেন তিনি আর কি। অর্থাৎ একটা সাংগঠনিক নেতা বা দল অন্তঃপ্রায় মানুষের মতো তিনি বুঝিয়ে দিতে চাইলেন যে আসলে তো তিনি দলের একটা অংশ, তার গায়ে কাদা লাগা মানে সেটা ঘুরে দলের গায়েই লাগা, তিনি সেটা কোনোভাবেই হতে দিতে চান না। সুতরাং তিনি দলের হয়ে এই যাবতীয় কাদাগুলো নিজেদের গা থেকে এবং দলের গা থেকে ঝেড়ে দিয়ে আসলে দলকে কাদা মুক্ত, পাঁক মুক্ত করার চেষ্টা করলেন। আর কে না জানে, রাজনীতিতে কিছু না দিলে কিছু পাওয়া যায় না। সুতরাং কোথাও গিয়ে এই এক স্বস্তি দেওয়ার চেষ্টা করলেন, এটা ভেবে হয়তো অনুব্রত ভাবছেন দলও নিশ্চয়ই তাকে এবার একটু স্বস্তি দেওয়ার চেষ্টা করবে।